অর্থাৎ সন্দেশখালিটা হয়েছে বলেই রাজ্যপাল হয়েছে। রাজ্যপাল এই বয়সে হঠাৎ করে একটা অস্থায়ী কর্মীর সাথে এমন কিছু করবেন যেটা অশোভন, আপনি এটা ভেবে নিলেন কেন? তার আগে আপনি বিজেপিকে অসম্মান করার জন্য বলে দিচ্ছেন। আপনাদের রাজ্যপাল কি করেছে দেখুন। অর্থাৎ সন্দেশখালিতে আমাদের লোক যদি মেয়েদের সাথে অসভ্যতা করে থাকে, তাহলে আপনাদের রাজ্যপাল এখানকার একটা অস্থায়ী কর্মীর সাথে অসভ্যতা করে সেটা ড্র করে দিয়েছে। হায় রে, এটা ড্র, টোটালটা একটা বানানো এপিসোড নয় তো, যে এমন একটা কাজ করে সমস্ত আলোচনা দৃষ্টিভঙ্গি সরিয়ে দিয়ে এরপথে কুণালবাবু এমন কিছু কথা বলবেন, যেহেতু তার উপরে তৃণমূলের দায়িত্ব আর রইল না, তৃণমূলের প্রতিনিধি হিসেবে তিনি আর কথা বলছেন না ভাবটা নিয়ে বলবেন, যে কথাতে রাজ্যে হয়তো অন্য বিতর্ক তৈরি হবে, আর সেই বিতর্কের অন্তরালে এই দুর্নীতি যে বড় বড় চ্যাপ্টার কোথাও অস্তমিত হয়ে যাবে, এমন কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? ইডি সিবিআই ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত স্পেশাল ডেকে, যে আপনি কোন অর্থে বলেছেন, আপনার কাছে কি তথ্য আছে বলুন। আর মাননীয়াকে বলি, আপনি যখন এতটা জেনে গেলেন, আপনি চুপ রয়ে গেলেন। তো এমন একটা দাবি যদি কুণালবাবু করতে পারেন, কুণালবাবু তো এখন আপনাদের সৈনিক আছে, দায়িত্বশীল সৈনিক একটা, আজকে পর্যন্ত আছে, আজকে পর্যন্ত ওনাকে নিয়ে একটু বসুন, বসে তাকে উদ্ঘাটন করুন, করে ইডি সিবিআই যাবার আগে তাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়ে তার বিরুদ্ধে কারবাই শুরু করুন, তার মন্ত্রিসভার মন্ত্রিত্ব খেয়ে দিন। এটা দুদিনের মধ্যে করে দেখান তো দেখি, দেখবো আপনারা কতটা বাপের বেটা হয়েছেন, দেখবো আপনারা কতটা সততা রক্ষা করতে পারেন। ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের সংখ্যা প্রায় 11,000, আমার কাছে এই তথ্য আছে। দেখুন, এটা যেন মনে হচ্ছে সংবিধানকে দেখুন, আমাদের সংবিধানটা ঠিক নেই, আমাদের ভারতীয় সংবিধানকেই যেন চ্যালেঞ্জ করা হচ্ছে। কারণ উনি সাংবিধানিক প্রধান, রাজ্যপাল সাংবিধানিক প্রধান। রাজ্যপাল আমাদের রাজ্যের ইজ্জত, যেমন রাষ্ট্রপতি দেশের ইজ্জত, রাজ্যপাল রাজ্যের ইজ্জত। সেই রাজ্যপাল যদি কোনো ভুল করে বা কোনো অন্যায় বা অসৎ কাজে যুক্ত হয়, সেটা রাজ্যের অপমান, অর্থাৎ মাননীয়ারও অপমান। মাননীয়া যদি মুখ্যমন্ত্রী হন, রাজ্যপাল তাহলে রাজ্যপাল রাজ্যের প্রধান, অর্থাৎ রাজ্যের প্রধান যদি অসম্মানিত হয়, রাজ্যের যিনি প্রধান মুখ অর্থাৎ মুখ্যমন্ত্রী তার অসম্মান, সেটা তিনি কিন্তু গর্বিত, তিনি কিন্তু আনন্দিত। এই যে কতটা বায়াস, কতটা ডেসপারেট এবং কতটা প্রতিহিংসা পরায়ণ, কল্পনারও বাইরে, সেটা কিন্তু প্রতিভাত হলো। রাজ্যপালের এই কথাতে কিছু এসে গেল না, কারো কিছু এসে যায় না, লোক পাগলের প্রলাপ ভাববে, ঠিক কথা। কিন্তু মনস্তত্ত্ব প্রকাশিত হচ্ছে, যে কী মনস্তত্ত্ব নিয়ে আমাদের এই সরকার এবং তার কর্ণধার এগোচ্ছে। তিনি তো সরকারের প্রধান মুখ, তিনি সাংবিধানিক প্রধান, আর মাননীয় হচ্ছে প্রশাসনিক প্রধান। প্রশাসনিক প্রধান রাজ্যে তিনি সাংবিধানিক প্রধান সম্পর্কে বলছে যে সন্দেশখালিতে যেটা হয়েছে সেটা তার ভালো হয়েছে। সন্দেশখালিতে একটি মহিলাও যদি অসম্মানিত হয়ে থাকে, একটি মহিলা, একটি, তিনি কি মাননীয়ার নন? তিনি কি বাংলার নন? তিনি কি বাংলার ইজ্জত নন? সে যে দল করুক, যে মত হোক, যে পথ হোক, আমি শুধু ভাবছি নারী দেহ, নারী মর্যাদা, সেটাও কি আজ দ্বিধা বিভক্ত? অর্থাৎ শাসক দলের অনুগামী নারী আর শাসক দলের বিরোধী নারী, শাসক দলের পক্ষে কথা বলা নারী, শাসক দলের পক্ষে ঝাঁটা জুতো ওই হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়া নারী, আর শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করা নারী। শাসক দলে যারা ছোট বড় মেজ নেতা, কেষ্টু বিষ্টু, ছোট ভাই, দুষ্টু ছেলে, তাদের বিরুদ্ধে বলা নারী, অর্থাৎ নারীত্বের অবমাননা। এটা সন্দেশখালির দুঃখ কি শুধু বিরোধী দলের লোকগুলোর দুঃখ? মাননীয়ার দুঃখ নয়। মাননীয়া তো নিজে সন্দেশখালি করেননি, মাননীয়া তো নিজে ওই সন্দেশখালির মহিলাদের অসম্মান করেননি, নিজে তো এই পাপাচারে যুক্ত নন। রাজ্যের কিছু অংশের লোক, কয়েকটি লোক বা কিছু লোক যুক্ত, তো যারা যুক্ত তারা অপরাধী। সেই দায় মাননীয়া নিজের গায়ে নিচ্ছে কেন? হ্যাঁ, সন্দেশখালিতে নাকি রং চড়ানো হয়েছে, ঠিক আছে, প্রমাণ করুন না। সন্দেশখালির ঘটনাটা রং চড়ানো, ওটা মিথ্যা, প্রমাণ করুন। সন্দেশখালির কিছু মানুষ বলছে তাদের সাথে অন্যায় হয়েছে। শাহজাহান কি সঠিক? শাহজাহান যে ইডির লোককে মেরেছিল, শাহজাহান তো নিজে স্বীকার করেছে এটা অন্যায় হয়েছিল, এটা অপরাধ হয়েছিল। সন্দেশখালির মাটির তলা থেকে অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, 12 রকম অস্ত্রশস্ত্র নাকি উদ্ধার হয়েছে, শুধু বোমা নয়, বিভিন্ন বিদেশি মারণাস্ত্র উদ্ধার হয়েছে। তো মাটির তলা থেকে অস্ত্র উদ্ধার হওয়াটা কি ভালো লক্ষণ? সন্দেশখালি শুধু নারী দেখছেন কেন? সন্দেশখালি ল অ্যান্ড অর্ডার দেখুন না, যে জমিগুলো হাতিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, ওটা কি ভালো কাজ করা হয়েছে?
গরিব মানুষের সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে, এটা কি ভালো কাজ করা হয়েছে ম্যাডাম? আপনি শুধু এইটুকু বলুন তো, সন্দেশখালী নিয়ে আপনি তো গর্বিত কেন? সন্দেশখালীতে কি কি গর্বের কাজ হয়েছে? আপনার তো সকলে বলছে মাটির উপরে দুর্নীতি আছে রাজ্যে, আর মাটির তলায় মানে মাটির উপরে যে শিল্প সেটা দুর্নীতি শিল্প, আর মাটির তলায় যে শিল্প সেটা হচ্ছে অস্ত্র শিল্প। অত অস্ত্রগুলো মাটির তলায় পুঁতে রাখা হয়, বোমা মাটির তলায় গেঁথে রাখা হয়, আবার চুরি করার টাকাও রাখা হয়। আমি অবাক হয়ে যাচ্ছি, টোটাল সন্দেশখালীর এপিসোডে যা হয়েছে তাতে আপনার চোখে কান্না আসেনি, মায়া হয়নি, মমতা হয়নি? অর্থাৎ সন্দেশখালীটা হয়েছে বলেই রাজ্যপাল হয়েছে। রাজ্যপাল যে ডিপার্টমেন্টে ওই মহিলাকে কাজ দিয়েছিলেন অস্থায়ী কর্মী হিসাবে বা রাজ্যপালের দপ্তর, আমি সেই ডিপার্টমেন্টে গেছি, সেখানে অভিযোগ জানাতে নিজে গিয়েছিলাম। হ্যাঁ, পঞ্চায়েত ইলেকশনের পর যখন বিভিন্ন মানুষকে মারা হচ্ছিল, ধমক চমক দেওয়া হচ্ছিল, আতঙ্কিত করা হচ্ছিল, নমিনেশন তুলতে বাধ্য করা হচ্ছিল, সামাজিক দায়বদ্ধতায় আমি ওই কমপ্লেন রুমে নিজে গিয়েছিলাম এবং আমি নিজে কমপ্লেন করেছিলাম। মনে হয় ওই মহিলাটাও তখন ছিলেন ওখানে, আমি ওনাকে চিনতে পারছি না তিনি কে। তো রাজ্যপাল সম্পর্কে দুটো কথা হতে পারে, এক হচ্ছে রাজ্যপাল এমন কিছু কর্ম করেছে, আর রাজ্যপালকে ফাঁসানো হচ্ছে। মাননীয় আপনি জেনে গেলেন কী করে এটা ফাঁসানো হচ্ছে না? রাজ্যপাল এই বয়সে হঠাৎ করে একটা অস্থায়ী কর্মীর সাথে এমন কিছু করবেন যেটা অশুভ, আপনি এটা ভেবে নিলেন কেন? কি ষড়যন্ত্র বলে কোনো পদার্থ রাজ্যে নেই নাকি? ষড়যন্ত্র কি রাজ্যে দূর হয়ে গেছে? রাজ্যে ষড়যন্ত্র জাতীয় কোনো কিছু কোনো কালে ঘটেনি নাকি? বাম আমলে ঘটেনি? আপনি তো বারবার বলছেন ষড়যন্ত্র চক্রান্ত বলেননি, তো রাজ্য থেকে কি চক্রান্ত এবং ষড়যন্ত্র এই দুটো শব্দ কি অপসৃত হইয়া আছে? যদি অপসৃত না হয়ে থাকে, রাজ্যপালের ক্ষেত্রে এই চক্রান্ত হয়নি আপনি বললেন কোত্থেকে? অথবা আপনি তো উল্টো বললেন, এমনভাবে কথাটা বললেন যে আপনারা সন্দেশখালী দেখছেন, দেখো তোমাদের রাজ্যপাল, মানে যারা সন্দেশখালী করাচ্ছে তাদের রাজ্যপাল, অর্থাৎ বিজেপি রাজ্যপাল, অর্থাৎ রাজ্যপাল বিজেপি, তাহলে রাষ্ট্রপতি বিজেপি, তাহলে বিজেপির টাকা পয়সা আপনি নেন কেন, চান কেন? বুঝলাম না। টাকা পয়সা তো দুর্গন্ধ হয়ে গেছে, বিজেপির টাকা পয়সা তো দুর্গন্ধ হয়ে গেছে, আপনি জানেন কেন? তাহলে আমার কাছে যতটুকু খবর আছে, বিগত 4 বছরে রাজ্য থেকে যে পরিমাণ জিএসটি বা অন্যান্য কর বাবদ কেন্দ্র সরকার রাজ্য থেকে নিয়ে গেছে, পশ্চিমবঙ্গ থেকে, তার প্রায় ডবলের বেশি টাকা রাজ্যকে কেন্দ্র দিয়েছে। আপনি যে বলছেন না যে টাকা দেয়নি, টাকা দিয়েছে, মাননীয় আপনার তো লজ্জা হওয়ার কথা অন্যত্র। বিগত 10 বছরে 1,94,00,000 কোটি টাকা কেন্দ্র থেকে যা পেয়েছেন তার ইউসি আপনি দিতে পারেননি। আপনার এর জন্য দুঃখ হয় না? কেন ইউসি দিতে পারেননি ভাবেননি? আপনার এটাকে চৌর্যবৃত্তি বলে মনে হয়নি? ইউসি দেওয়াতে ব্যর্থ কেন হয়েছে সেটা নিয়ে সমীক্ষা করছেন না কেন? কোথায় কোথায় খামতি, কোথায় কোথায় অব্যবস্থা, কোথায় কোথায় অনিয়ম, কোথায় কোথায় বেনিয়ম, কারা এই অনিয়মে বেনিয়মে যুক্ত, কারা কারা টাকা পয়সা কেন্দ্র সরকারের টাকা লুটপাটে যুক্ত, কারা আবাস যোজনার টাকা পয়সা লুটপাট করেছে, কারা আবাস যোজনার টাকা দিতে গিয়ে কাটবানি নিয়েছে, কাদের জন্য মিড ডে মিলে এই দুরবস্থা, কাদের জন্য আমরা 100 দিনের কাজে এই দুরবস্থা দেখতে পাচ্ছি। আপনি সেইগুলো অনুসন্ধান করে সেইগুলো বিমোচন করার চেষ্টা করছেন না? আজকে টাকা আসেনি, কেন্দ্র সরকার নাকি বন্ধ করেছে দুটো খাতেটা, ঠিক তো বন্ধ করবে তো? আপনি ইউসি দেবেন না, টাকার হিসাব দেবেন না, তারা টাকা দিয়ে যাবে? টাকাটা কি কাছে বলে নাকি? কেন্দ্র সরকারের পূর্ণাঙ্গ অধিকার আছে টাকা দিয়ে তার হিসেব চাওয়ার। আবার বলি, কেন্দ্র সরকারের সাংবিধানিক অধিকার আছে টাকা দিয়ে তার হিসেব চাওয়ার, এটা তাদের অধিকার। আপনি হিসাব দেবেন না, মাথা উঁচু করে কথা বলবেন, মাথা নত হচ্ছে না আপনার? লজ্জাও লাগছে না আপনার? চোরের মায়ে বড় গলা হয়ে যাচ্ছে না? সেই দিল্লির সরকার অর্থাৎ কেন্দ্র রাজ্যপাল ঠিক করে, ঠিক কথা, কিন্তু ঠিক করার পর সে তো রাজ্যের হয়ে যায়, সে রাজ্যের মাথা হয়ে যায়, রাজ্যের ইজ্জত হয়ে যায়, রাজ্যের সম্মান হয়ে যায়। পশ্চিমবঙ্গের রমস্য রাজ্যপাল অনেক তো এসেছে গেছে, তারা তো আমাদের গর্ব। আপনি যে এর আগে ধনখড়জিকে এত অসম্মান করতেন, সারাক্ষণ ধরে পদ্মপাল, গুরুর পাল, ভেড়ার পাল বলতেন আপনি এবং আপনার দলবল, যেই তিনি উপরাষ্ট্রপতি হয়ে গেলেন, এখন ধনখড়জিকে আপনার কি সুন্দর পবিত্র লাগছে না? আপনি তো যখন তখন পাল্টি খেয়ে যান, খেয়াল করে দেখেছেন আপনার পাল্টি খাওয়ার পরম্পরা? আপনি তো এই আনন্দে এই আমাদের বোসজিকে, রাজ্যপাল মাননীয় বোসজিকে আপনি তো বাংলা বর্ণমালা শেখাচ্ছেন, এটা কি আপনার কাজ ছিল? বাংলার বর্ণমালা অলিখো আলিখো, প্রেম পর্ব চলছিল তখন, তখন কি মধুচন্দ্রিমা পর্ব চলছিল? আর এখন রাজ্যপাল তার সম্পর্কে একটা মহিলা,
সে একটা অভিযোগ করেছে, সেটা সত্যতাও বা মিথ্যত্ব বা মিথ্যাচার প্রমাণিত, লোক তো বলছে মিথ্যা, সাধারণ কথা মিথ্যা হওয়ার কথা, এটা সত্য হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। সাধারণ বুদ্ধি বলে চক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তারপরও 1% যদি সম্ভাবনা থেকে থাকে, সেটা বিচার্য বিষয়, সেটা তদন্তের বিষয়। তার আগে আপনি বিজেপিকে অসম্মান করার জন্য বলে দিচ্ছেন। আপনাদের রাজ্যপাল কি করেছে দেখুন, অর্থাৎ সন্দেশখালিতে আমাদের লোক যদি মেয়েদের সাথে অসভ্যতা করে থাকে, তাহলে আপনাদের রাজ্যপাল এখানকার একটা অস্থায়ী কর্মীর সাথে অসভ্যতা করে সেটা ড্র করে দিয়েছে। হায় রে, এটা ড্র কি করছেন আপনি? মানসিক স্থিরতা আছে? প্লিজ প্লিজ আপনি ডাক্তার দেখান। আপনার কুণাল ঘোষকে দেখুন, সে বেচারিকে তো ছড়িয়ে দিচ্ছেন আপনি, না আপনি নিয়েছিলেন কেন? আপনি জানেন না কুণাল ঘোষ এমন করবে? আপনি যদি মনে করেন কুণাল ঘোষ সঠিক নন, নিয়েছিলেন কেন আপনি? যে আপনাকে ডাকাতরানি বললেন, তাকে যদি আপনি প্রধান মুখপাত্র করেন, জেনারেল সেক্রেটারি করেন, তাহলে ধরতে হবে আপনি ডাকাতরানি সত্যই। তাকে তো আপনি স্বীকৃতি দিলেন, কুণাল ঘোষের কথাকে তো আপনি স্বীকৃতি দিয়েছেন, তাই তো আপনি তাকে দলের অত উচ্চপদ দিয়েছিলেন। এখন তাকে পছন্দ হচ্ছে না নাকি? আপনি তো দুধ কলা দিয়ে সাপ পুষেছিলেন, তাহলে ফ্র্যাঙ্কেস্টাইন হয়েছে, ফ্র্যাঙ্কেস্টাইন। আপনি খেয়াল করে দেখছেন না একটার পর একটা কত পদক্ষেপ আপনার ভুল হচ্ছে? শুধরে যান, রাজ্যপালকে সম্মান করতে শিখুন। রাজ্যপালকে আপনি সম্মান করলে রাজ্যবাসী আপনাকে সম্মান করবে। যারা রাজ্যপালকে সম্মান করতে পারে না, তারা অন্যকে সম্মান করবে কী করে? কারণ রাজ্যপাল রাজ্যের মর্যাদা। ধন্যবাদ। মানে এটা যতটা বেশি সম্ভাবনা আছে যে এটা মিথ্যে কথা, তাকে ফাঁসানো হচ্ছে, এটাই তো হয়ে থাকতে পারে। ঠিক ভোটের সময় দরকার ছিল, কারণটা বলে দিয়েছে, কারণটা বলে দিই। এখনও 5 দফার ভোট বাকি। এই ভোটে রাজ্যপাল যাতে করে এমন কোনো পদক্ষেপ রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়ে না নেয় যাতে করে তাদের ভোটে কোনো ক্ষতি হতে পারে। কি বলি আবার, কারণ রাজ্যপাল রাজ্য সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন, এইরকম একটা সম্ভাবনা মনে হয় মুখ্যমন্ত্রীরা হয়তো ফিল করেছেন। তাই অগ্রিম প্রিকশন এটা আর কি স্বরূপ রাজ্যপালকে আগে দুর্বল করার জন্য, অসম্মান করার জন্য, তার যে তার মরালিটি সেটাকে নষ্ট করার জন্য এমন একটা ষড়যন্ত্র তো তৈরি হতেই পারে। কোনো লোক তো বলতেই পারে যে 5 দফা ইলেকশনের আগে রাজ্যপাল যাতে করে কোনো পদক্ষেপ নিতে না পারে, কাঠিন্য দেখাতে না পারে, সরকারের বিরুদ্ধে কোনো আলোচনা বা প্রশ্ন তুলতে না পারে, তাই তার মরালটা নষ্ট করে দেওয়ার জন্য তার চরিত্র নিয়ে টানাটানি করে, একটা বয়স্ক লোকের চরিত্র, পিতা তুল্য একটা বয়স্ক লোকের চরিত্র নিয়ে টানাহিজড়া করে। আপনি জানলেন কি করে মহিলা সঠিক বলছে? আপনি জানলেন কি করে ওই মহিলাকে কেউ শিখিয়ে দেয়নি? আপনি জানলেন কি করে প্রি প্ল্যান কোথাও ঘরে বসে মদ তাড়ি খেতে খেতে তৈরি হয়নি? আপনি জানলেন কোত্থেকে? আপনার কে বলে দিই তৈরি হয়নি? বলুন। রাজ্যপালও এই বিষয়টাই বলছেন যে রাজ্যপালও এই অভিযোগটা যে এই নারী ঘটিত বিষয়টা নিয়ে যে তাকে একটা বিশ্রী ব্যাপারের মধ্যে ফাঁসানো হচ্ছে, এটা রাজ্যপাল স্বীকার করেছেন যে তার সঙ্গে এই বিষয়ের কোনো সম্পর্ক নেই, তাকে ফাঁসানো হচ্ছে। মানে শ্লীলতাহানির অভিযোগটা রাজ্যপাল সরাসরি উড়িয়েই দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে রাজ্যপালও কিন্তু এটাই দাবি করেছেন যে এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র নির্বাচনী ফায়দা তোলার জন্য এই কাণ্ডটি। তাহলে আমি অনুমান করে বলেছেন না, রাজ্যপাল কি বলেছেন আমি খবরের কাগজটি বিছানা তেমন দেখিনি, তাহলে এটা আমার অনুমান। আমি সাধারণ মানুষ যদি অনুমান করতে পারি, রাজ্যপালও তাহলে অনুধাবন করেছেন নিশ্চয়ই। বলুন। কুণাল ঘোষকে গত দুদিনে যত রকমের গুরুত্বপূর্ণ পদ আছে তৃণমূলের সব জায়গা থেকে অপসারণ করা হয়েছে। এখন এর আগেও আমরা দেখেছিলাম যে কুণাল ঘোষ হঠাৎ করে নিজেকে শুধুমাত্র একজন জার্নালিস্ট এবং সোশ্যালিস্ট হিসেবে টুইটারে আপডেট দিয়েছিলেন যে তিনি আর তৃণমূলের সঙ্গে যুক্ত নন, আবার তারপরে দেখা গেল তিনি তৃণমূলে জুড়ে গেলেন। এই যে বারবার যে আপনি বারবার বলছিলেন যে তখন পাল্টি খাওয়া, এই বিষয়টা যে বারবার ঘটছে, এটা কোনো মানে তৃণমূলীয় চাল নয় তো? দেখুন, একটা বন্য পশুকে বন থেকে তুলে যতই আপনি আনুন, সে বন্য পশুর মনে কিন্তু বনটা রয়ে যায়, তুলে আনা যায়, দূর করা যায় না, হৃদয় রয়ে যায়। আমি পরিষ্কার করে বলছি যে কুণাল ঘোষের বিরুদ্ধে একটার পর একটা যে পদক্ষেপ, তাকে স্টার ক্যাম্পেনার থেকে সরালো, তাকে মুখপাত্র, প্রধান মুখপাত্র থেকে 2 মাস আগেই সরানো হয়েছিল, তারপরেও তিনি মুখপাত্রের কাছে করেই যাচ্ছিলেন। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শৃঙ্খলা যে ন্যূনতম নেই একটা দলে, এটাই কি প্রমাণ করার জন্য যথেষ্ট নয়? যাকে প্রধান মুখপাত্র পদ থেকে সরানো হলো, তিনি কি করে দীর্ঘ 2 মাস ধরে প্রধান মুখপাত্র দায়িত্বটাই পরোক্ষভাবে পালন করে গেলেন? কেউ তো প্রতিবাদ করেনি, কেউ তো প্রতিরোধ করেনি। কখনো তো কুণাল ঘোষ বলেনি যে আমার ব্যক্তিগত মত, তিনি পার্টির মত হিসাবে দেখিয়েছেন। বারে বারে তার বক্তব্যে পার্টির মত হিসাবে মিডিয়া গেছে, ইন্টারভিউ নিয়েছে। তারপরে তিনি এখন নতুন করে ওই পদ থেকে অপসারিত হলেন, আর একটা পদ থেকে অপসারিত হলেন জেনারেল সেক্রেটারি। কুণাল ঘোষ কী বলছেন, খুব হাস্যকর, যে বিজেপি তৃণমূলে আরও অনেক জেনারেল সেক্রেটারি আছে, কিন্তু তারা এতটা অস্তিত্বহীন যে আমাকেই শুধু চেনা যায়, বাকিদেরকে চেনা যায় না। ঠিকই বলেছে, আমিও যাই না,
তৃণমূলে আর কে কে জেলা থেকে কেটেনি? আপনি কি জানেন? আমার জানা নেই। কারণ এটার একটা ব্যাখ্যা দিয়েছে যে আমার চেয়ে ভালো গালাগালকে দিতে পেরেছে। শুভেন্দু অধিকারীকে এত সুন্দরভাবে গালাগাল খিস্তি কেউ কি আমার চেয়ে ভালো করে দিতে পেরেছে? এতেই মোটিভ বোঝা যায়। কুণালবাবু পরিষ্কার মোটিভ বোঝা গেল যে গালাগাল দেওয়াটা এই রাজ্যে বড় শিল্পের নাম। মানে আমরা দুটো শিল্প খুঁজেছিলাম, একটু আগে আপনাকে দুটো শিল্পের কথা বলেছিলাম। একটা হচ্ছে দুর্নীতি শিল্প, দুই হচ্ছে অস্ত্র শিল্প, আর একটা হচ্ছে সাংস্কৃতিক শিল্প, তার হচ্ছে খিস্তি খেউর শিল্প। কি খিস্তি খেউর শিল্প? উনি এই শিল্পের মুখপাত্র ছিলেন, তিনি নিজে স্বীকার করছেন আমার চেয়ে সুন্দর গালাগালি কেউ দিতে পেরেছে। অর্থাৎ গালাগালি দেওয়াটাকে তিনি তার যোগ্যতা মনে করেছেন, তার টিআরপি মনে করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি চলে গেলেন, তিনি কোথায় গেলেন? আমি আগে বলেছি যে যতই পশুকে বন থেকে দূরে রাখা যায়, পশুর মন থেকে বনকে দূর করা যায় না। উনি তৃণমূলের সৈনিক হিসাবে আছেন, উনি থাকবেন, প্রচণ্ডভাবে থাকবেন, প্রকাণ্ডভাবে থাকবেন। এবং আমি যে ভয়টা পাচ্ছি যে মূলত তো তৃণমূল পার্টিতে দুটো লোক আছে, একটা মাননীয়া আর তার ভাইপো। কোথাও ওই দুটো লোকের মধ্যে, দুটো চূড়ান্ত সুপ্রিমোর মধ্যে কোথাও একটা অঙ্ক কষাকষি শুরু হয়ে যাবে না তো? ভাঙন তৈরি করার একটা প্রচেষ্টা তৈরি হবে না তো? এতে মাননীয়ার সমূহ ক্ষতি হয়ে যাবে না তো? আমি মাননীয়াকে একটু ভয় পেয়েই বললাম। আর একটা কথা, টোটালটা একটা বানানো এপিসোড নয় তো, যে এমন একটা কাজ করে সমস্ত আলোচনা দৃষ্টিভঙ্গি সরিয়ে দিয়ে এরপথে কুণালবাবু এমন কিছু কথা বলবেন যেহেতু তার উপরে তৃণমূলের দায়িত্ব আর রইল না, তৃণমূলের প্রতিনিধি হিসেবে তিনি আর কথা বলছেন না ভাবটা নিয়ে বলবেন, যে কথাতে রাজ্যে হয়তো অন্য বিতর্ক তৈরি হবে। আর সেই বিতর্কের অন্তরালে এই দুর্নীতি যে বড় বড় চ্যাপ্টার কোথাও অস্তমিত হয়ে যাবে, এমন কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? অথবা অন্য কোথাও অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট নেই তো? অথবা প্রি প্ল্যানের একটা প্রকাশ নয় তো? এই সমস্ত গবেষণা আমি এই এক্ষুনি বললাম না, ক্রমশ প্রকাশ এগুলো আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা কথা পরিষ্কার, কুণাল ঘোষকে এতগুলো পদ আপনি কেন দিয়েছিলেন একটু ভেবে দেখুন না। এত সম্মানীয় কুণাল ঘোষ হলো কোত্থেকে? আমি তো জানতাম পশ্চিমবঙ্গে যদি 2 থেকে থাকে ক্ষমতা, 2 নয়, যদি ধরি 2.5, তাহলে 1.5 হচ্ছে মমতা ব্যানার্জি, 1.5 মমতা ব্যানার্জি, আর 70% হচ্ছে বাকি 100% মধ্যে 70% মানে 1-এর 70%, 1.5 হয়ে গেল আর 1, তার 70% হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর 30% তার মধ্যে 20% হচ্ছে কুণাল একলা, বাকি 10% সবাই। কুণালের এতটা গুরুত্ব ছিল, সেই 20% হঠাৎ করে তৃণমূল থেকে বিমোচিত হলো। এটার ফল কিন্তু মারাত্মক হবে বলে মনে হয়। বলুন স্যার, এই যে কুণাল ঘোষকে নিয়ে যে বিষয়টা আপনি সন্দেহ প্রকাশ করলেন, সেই সন্দেহটা কিন্তু রাজ্যবাসীর মনেও জাগছে। এবং যে কুণাল ঘোষ এই দলের পদগুলো থেকে সরে যাওয়ার পরেই তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন। তিনি বলছেন যে এই যে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে এত তোলপাড় চলছে, এই বিষয়টা নাকি 2021 সালের বিধানসভা ভোটের আগে থেকেই মানে তৃণমূলের যারা উপরতলার সদস্য তারা সকলেই জানতেন, এবং তার নাম করে বা পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে যে টাকা তোলা হচ্ছে, এই সমস্ত কিছুর খবর নাকি তৃণমূলের সুপ্রিমো সহ তৃণমূলের যারা হাই প্রোফাইল নেতা তাদের কাছে ছিল। এই বিষয়টা নিয়ে এখন কুণাল ঘোষ মুখ খুলছেন। দেখুন, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কিন্তু কুণালবাবু যেটা বলে, আমি একটা জায়গায় ওনাকে ধন্যবাদ দিই। উনি কিন্তু কিছু কথা খুব সঠিকভাবে মাথা উঁচু করে সহজ করে বলতে পারেন, যেটা অনেক লোক বলতে পারে না। যেমন ডাকাতরানি উনি বলেছেন, এটা কিন্তু কম সাহসের ব্যাপার নয়। রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, যে দলেরই তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, সেখানে তিনি ডাকাতরানি শব্দটা ব্যবহার করতে পেরেছেন, কিন্তু বললে চলবে না। তারপরে তাকে দল গ্রহণ করেছে, এটা তার কারিশমা, এটা তার ব্যর্থতা নয়, এটা তার ব্যর্থতা নয়। থার্ডলি যেটা হচ্ছে যে উনি যেটা বলছেন বাকিরা দুর্নীতিগ্রস্ত, আরও অনেক দুর্নীতিগ্রস্ত আছে, অনেক আগে জানা ছিল, তারপরে স্বীকার করছে যে দুর্নীতি আছে। মাননীয় জানতেন না, কুণালবাবু জানবেন, মাননীয় জানবেন না, এটা তো হতে পারে না। ফলে পুরো ব্যাপারটা নতুন করে গবেষণার মধ্যে আসা উচিত এবং ইডি সিবিআই ওনাকে ধরে আলোচনা করা উচিত। আমার মনে হয়, আমি আবার রিপিট করি, ইডি সিবিআই ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত স্পেশাল ডেকে, যে আপনি কোন অর্থে বলেছেন, আপনার কাছে কি তথ্য আছে বলুন। আর মাননীয়াকে বলি, আপনি যখন এতটা জেনে গেলেন, আপনি চুপ রয়ে গেলেন, বিস্ময়কর নয়? আপনি জানছেন খুন হচ্ছে, আমি বাবা চুপচাপ। আপনি জানছেন রেপ হচ্ছে, আমি বাবা চুপচাপ। আপনি জানছেন লুট হচ্ছে, আমি বাবা চুপচাপ। তারপরে সততার মূর্তি, কি কোথায় দাঁড়িয়ে আমরা? আমি পরিষ্কার বলি, খুব দ্রুত কুণালবাবুর সাথে কথা বলা হোক,
তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং আমি ধন্যবাদ দিচ্ছি কুণালবাবুকে এই সত্যটা বলার জন্য। এই সত্যটা আরও বেশি উদ্ঘাটিত হোক, আরও বেশি প্রকাশিত হোক, ইডি সিবিআই নীরব না থাকে, এই কথাকে আরও বেশি কাজে লাগাক। 21 সাল থেকে উনি জানতেন, তাহলে কে কে জানতেন না? উনি জানলে তো বাকি গোটা মন্ত্রিসভা জানতেন। ফিরাজ সাহেব একবার বলেছিলেন এটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, মন্ত্রিসভার কালেকটিভ রেসপন্সিবিলিটি। ফিরাজ সাহেব, আপনাদের কালেকটিভের মধ্যে কে কে জানতেন না কে বলুন তো মুখে হাত রেখে? তারা সকলেই জানতেন, চুপ করেছিলেন। লুট হচ্ছে, চুপ করে থাকাও সমান পাপ। এই পাপের ভাগী আপনারা প্রত্যেকে সমান। তাই 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 হয়তো এই যে অনুমোদন চাওয়া হয়েছে চিফ সেক্রেটারির কাছ থেকে, প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে, কে চেয়েছে? হাইকোর্ট, জয়মাল্য বাগচি মহোদয়। যে কি, যাতে করে মন্ত্রী আমলাদের বিরুদ্ধে বিচার পর্ব শুরু করার অনুমোদন দেওয়া হয়। 2 বছর আগে চাওয়া হয়েছে, এখন ভোটের ইস্যু তুলে চুপ করে থাকা হচ্ছে, সময় চাওয়া হচ্ছে, সময় কিল করা হচ্ছে। আমার মনে হয় যে দাবিটা করেছে সুপ্রিম কোর্টে গিয়ে সম্প্রতি, কি দাবি করেছে? সে দাবি হলো যে সব ঠিক আছে, এখন একটা স্টে দেওয়া হোক, যাতে করে এই সুপার নিউমারি পোস্টের জন্য কাউকে টাকা না হয়, ওইটা তদন্ত না হয়, কাউকে জিজ্ঞাসাবাদ না হয়, তারপর স্টে। অর্থাৎ গোটা মন্ত্রিসভাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখন। অর্থাৎ গোটা মন্ত্রিসভা জানে, যদি গোটা মন্ত্রিসভা জানে এরকম পাপাচার হচ্ছে, এমন লুটপাট হচ্ছে, গোটা মন্ত্রিসভা কেন পদক্ষেপ নেয়নি তার বিচারক। ধন্যবাদ। এই যে আপনি যে বিষয়টা বলেন যে গোটা মন্ত্রিসভা এর মধ্যে যুক্ত, এই যে একটা বিষয় আপনি তুললেন, নিজেই ভাবলেন বিষয়টা, এই বিষয়টা যে সত্যি সেটা কিন্তু কুণাল ঘোষ কনফার্ম করেছেন। তিনি বলছেন যে মন্ত্রিসভায় আরও বহু লোকজন রয়েছে, শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, ওই মন্ত্রিসভার মধ্যে আরও অনেক লোকজন রয়েছেন যারা এই বিষয়টা খুব ভালো করে জানতেন, চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। তার সঙ্গে এক ধাপ এগিয়ে বলছেন যে এমন একজন মন্ত্রীও রয়েছেন যিনি নাকি এই চাকরি বিক্রির সঙ্গে সরাসরি যুক্ত, তিনি বহাল তবিয়তে মন্ত্রিসভায় এখনো বসে রয়েছেন। এত বড় বোমা ফাটিয়েছেন। দেখুন, আমি মাননীয়াকে আবার বলি, আমি অভিষেকবাবুকে আবার বলি, ছেড়ে দিন না রাজনীতি, কচকচরে ছেড়ে দিন। বিজেপি কী করছে, কংগ্রেস কী করছে, সিপিএম কী করছে, ছেড়ে দিন। বাংলাটা আমাদের, বাংলায় স্বচ্ছতা রক্ষার দায়িত্ব আপনাদের, আপনারা প্রশাসনে আছেন। এখানে যারা নেতা মন্ত্রী, আমি, উনি, তিনি, যেই হোক, অন্যায় করলে, পাপ করলে তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। কুণালবাবু যদি এটা দাবি করে থাকে, কুণালবাবু তো আপনাদের কাছের লোক, সে তো আপনাদের প্রধান মুখপাত্র ছিল, সে তো আজকে খারাপ হয়ে যায়নি। কালকে ভালো ছিল, আজকে খারাপ, এমনটা হয় নাকি? তিনি তেমনই আছেন, আজ থেকে 10 বছর আগে যেমন ছিলেন, এটা স্বাভাবিক। তো এমন একটা দাবি যদি কুণালবাবু করতে পারেন, কুণালবাবু তো এখন আপনাদের সৈনিক আছে, দায়িত্বশীল সৈনিক একটা, আজকে পর্যন্ত আছে, আজকে পর্যন্ত ওনাকে নিয়ে একটু বসুন, বসে তাকে উদ্ঘাটন করুন, করে ইডি সিবিআই যাবার আগে তাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়ে তার বিরুদ্ধে কারবাই শুরু করে তার মন্ত্রিসভার মন্ত্রিত্ব খেয়ে দিন। এটা 2 দিনের মধ্যে করে দেখান তো দেখি, দেখবো আপনারা কতটা বাপের বেটা হয়েছেন, দেখবো আপনারা কতটা সততা রক্ষা করতে পারেন। এটা একটা বড় চ্যালেঞ্জ ভোটের আগে। আপনারা এই ভোটে একটা ডিভিডেন্ড পাবেন, লাভ পাবেন, মানুষ আপনাদের জন্য খুশি হবে। কুণালবাবুর এই কথা অনুযায়ী কুণালবাবুর সাথে জিজ্ঞাসাবাদ করে আপনারা সেই মন্ত্রীকে খুঁজে, সব মন্ত্রীরা কম বেশি দায়ী, এটা তো কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ সেই অনুযায়ী গোটা মন্ত্রিসভার জন্য দায়ী। এটা কে বলছে? আমি বলছি না, ফিরহাদ হাকিম সাহেব বলছে। কিন্তু পার্টিকুলার একটা মন্ত্রীর কথা বলছে, পার্টিকুলার মন্ত্রী, সেই মন্ত্রীটি কে এটা কুণালবাবুর থেকে ভালো করে জেনে নিয়ে আপনারা আপনাদের ইন্টারনাল যে ইন্সপেকশন হয়, যে আপনাদের পুলিশের যে আইবি টাইপ, যে আপনাদের যে সিআইডি আছে তাদের দিয়ে, বা আপনাদের যে ইনভেস্টিগেশন গ্রুপ আছে তাদের দিয়ে আপনারা তদন্ত করে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে তাকে জেলে ঢোকান নিজেই, ইডি সিবিআই না, আপনারা। এতে আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল। একটা করে দেখান তো, একটা, এত চোর ডাকাত চিটিং বা ছ্যাচরের মাঝে অন্তত একটা দেখান। আপনারা বলছেন ওই 26,000-এর মতো শিক্ষকদের চাকরি চলে গেছে, এটা অন্যায়, ঠিক তো, দুঃখ লাগছে আমারও। এটা তো কেউ করেনি, বিজেপি কোর্টের রায়, কোর্ট বাধ্য হয়েছিল করতে। 5,500 তার মধ্যে দুর্নীতিগ্রস্ত বলছেন, 2 নম্বরই 5,500। আমি কিন্তু জানি ওটা 11,000। কত? ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের সংখ্যা প্রায় 11,000, আমার কাছে এই তথ্য আছে। কত? ওই 25,700 কত ছিল তো, বাদ গেছে তো, যে লিস্টটা বাদ গেছে, তার মধ্যে প্রায় 11,000 দুর্নীতিগ্রস্ত। এবার 11,000 থেকে ওই 26,000 থেকে 11,000 বাদ দিলে বাকিটা দেখুন, ততটা হয়তো সঠিক টিচার। তাদের তো অসম্মান হলো, অপমান হলো, ক্ষতি হলো, এই ক্ষতির দায়টা তো আপনাদেরই। আমি আপনাদের পরিষ্কার করে বলছি, এই যে 11,000 হোক আর 5,000 হোক, এতগুলো দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা এতদিন ধরে শিক্ষাঙ্গনে রইল, এইটার জন্য আপনাদের কান্না লাগছে না?
লজ্জা লাগছে না? আত্মহত্যা করতে যেতে ইচ্ছা করছে না? কোন কোন অসম্মান আপনারা পেলে আত্মহত্যা করবেন বলুন তো? আচ্ছা, আত্মহত্যা লোক তো করে, তো সুইসাইড করে, আমি করতে বলছি না, দেয়ালে মাথা ঢুকতে পারেন তো, আত্মহত্যা করতে পারেন, মাথাটা একটু খালি ফুলে যাবে, আমরা বামটাম লাগিয়ে দেবো, ওষুধ লাগিয়ে দেবো। দেয়ালে তো রাগে মাথা ঢুকতে পারেন, অসম্মানে কাঁদতে পারেন, অনশন করতে পারেন দুঃখে, কিছু করছেন না, কোনো বিকার নেই। আপনার কিছু করছেন কি, উল্টো করছে, রাজ্যপালকে অসম্মানিত করার জন্য মহিলা তার শ্লীলতাহানি অভিযোগটাকে আপনি শিলমোহর দিয়ে মজা ঠাট্টা করছেন, উল্টো কেস। আমি দুনিয়ায় দেখিনি এত বড় অসম্মান যাদের মাথার উপর ঝুলছে, তারা রাজ্যপালকে অসম্মানিত করে মজা পাচ্ছে। হায় রে, রাজ্যপালটা কেন্দ্র সরকারের দেওয়া, আর আপনাকে যে টাকাগুলো আপনি চাইছেন ওটাও কেন্দ্র সরকারের দেওয়া, সবটাই তো কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার কি ভারতের বাইরে আছে? ভারতবর্ষে কি কেন্দ্র রাজ্য সম্পর্ক নেই? ভারতের সংবিধান কি পরিবর্তিত হইয়া আছে? পশ্চিমবঙ্গ কি শুধু পশ্চিমবঙ্গ সরকার চালাইতেছে? কেন্দ্রের প্রতি পশ্চিমবঙ্গের দায়, পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের দায় নেই? কিন্তু যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিতে চাইছেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থার উপর আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আমি শুধু লজ্জার কথা বলছি। লজ্জা শরম বলে শব্দ যেটা আছে সেইটা কি উঠে গেছে পশ্চিমবঙ্গ থেকে? ৫,৫০০ সই, অতগুলো চুরিটা করলো কে? তার জন্য রাজ্যের প্রধান হিসেবে আপনার একটু বুকে বাজছে না? রাতের ঘুমের প্রবলেম হচ্ছে না? ঘুমের ট্যাবলেট খাচ্ছেন না? রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েছেন আপনি? এটা তো প্রমাণিত হয়েছে, আপনিই তো বলছেন, আপনারা সবাই বলছেন যে ৫,৫০০ ওর মধ্যে অবহিত। আমি বলছি ১১,০০০, আমরা শয়তান লোকের বেশি বলছি, আমার কাছে ১১,০০০ তথ্য আছে। কারণ স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি বলেছেন ওই ৫,৫০০ বাদ দিয়ে বাকিগুলো যে পরিষ্কার এটা বলতে পারছি না, তিনি নিজে বলছেন বাকিরা পরিষ্কার, তার কোনো প্রমাণ নেই। তাহলে বাকিদের মধ্যে অপরিষ্কার কিছু কিছু আছে, অর্থাৎ ১১,০০০ যেটা বলছি তার মধ্যে পাওয়া যেতে পারে। ফলে এমতো অবস্থায় আপনারা এই দুঃখ যন্ত্রণাটা থেকে লজ্জা করুন, মাথা নত করুন, রাজ্যবাসীর কাছে ক্ষমা চান। রাজ্যবাসী পারলে ক্ষমা করে দিয়ে কিছু ভোটও দিতে পারে। ধন্যবাদ। স্যার, মালদায় হরিশ্চন্দ্রপুরে দাঁড়িয়ে এই যে আপনি এক্ষুনি বললেন যে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, বা একটা যে কেন্দ্রের শাসন রাজ্যের ওপর থাকতে পারে বা রাজ্যের একটা কেন্দ্রের প্রতি দায়বদ্ধতা থাকতে পারে, এই বিষয়টাকেই মমতা বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিতে চাইছেন। ঠিক সেই রকম ধরনেরই একটা কথা তিনি মালদায় হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী সভায় দাঁড়িয়ে বলেছেন। তিনি বলছেন কেন্দ্রে যদি আবারও বিজেপি সরকার আসে তাহলে সংখ্যালঘুদের বড় বিপদ। কারণ কি? কারণ তারা মানে মোদী সরকার আসলে নাকি এনআরসি করবেন, এবং এনআরসি করলে সংখ্যালঘুদেরকে দেশ ছাড়া হতে হবে। দেখুন, আমি একটা আর্টিকেল আজকে লিখছি, খবরের কাগজ অনেকদিন ধরে চাইছি, আমি দিতে পারছি না, টাইম পাইনি। আপনারা এত বকবক করান, এই মুখ দিয়ে সব কথা বেরিয়ে যায়, লেখাটা আর হয়ে ওঠে না। এনআরসিটা ছেড়ে দিন, এনআরসির গল্প এখন নেই, সিএ এর গল্প। সিএটা আতঙ্কের নয়, মুসলমান সমাজের বড় অংশটা জেনে গেছে বলেই তো মতুয়াতে আজকাল ভয় দেখানো শুরু করেছে। এখন তো ভয় দেখাচ্ছে আর মুসলমানদের তেমন নয়, ওটা ২১ সালের ছিল, ওটা ২১ সালের জন্য তোলা ছিল। এখন আইটেম চেঞ্জ হয়ে গেছে, আইটেম হচ্ছে মতুয়া বা ওপার বাংলা থেকে আসা হিন্দুদেরকে তারা সিএ এর জন্য ফর্ম ফিল আপ করলে তাদের নাগরিকত্ব যেটা আছে সেটা চলে যাবে, এইটা ভয় দেখাচ্ছে। আর দেখাচ্ছে তাদের ওই আধার ফাদার ক্যান্সেল হয়ে গেলে আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো আর ভাণ্ডার শ্রী সাথী পাবে না। এখন হিন্দুদের ভয় দেখাচ্ছে, কেসটা উল্টো। আমি রাজ্যের মুসলমান ভাইদের বলি, সিএ যদি মুসলমানদের জন্য আতঙ্কের হয় তাহলে হিন্দুদের জন্য তো আতঙ্কের, তাহলে তো ধর্মনিরপেক্ষ উদার, তাহলে মোদিজি তো উদার, মোদিজি তাহলে হিন্দুদের ক্ষতি করছে নাকি? মুসলমান ভাইরা, সিএ এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? বারণীয় বলছে কারা? মতুয়ারা। মতুয়ারা কি মুসলমান নাকি? ওপার বাংলা থেকে যারা সংখ্যালঘু এসছে তারা কি মুসলমান? না 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 না, মুসলমান নয় ওরা। তাদেরকে মাননীয় সিএ এর ভয় দেখাচ্ছে কেন? সিএ এর ভয়টা দেখাচ্ছে কেন? কারণটা হচ্ছে যদি ক্ষতিকর হয়ে থাকে তাহলে হিন্দুদের জন্য ক্ষতিকর, তাহলে মুসলমানদের আলাদা করে ভয় দেখানো কি দরকার আছে? মুসলমান সমাজে একটা অংশ, আমি বলছি আপনাকে, বুঝে গেছে তারা সিএএ কে ভয় পাচ্ছে না। কিন্তু পুরনো অস্ত্র তো, সেই ২০২১ সালের অস্ত্র কত চালিয়েছে, এইটা নিয়ে জিতেছে, ওটাকে মাঝে মাঝে শান দেয়, একটু শান দিয়ে ধার করে দেখে যে মুসলমানরা ভয়টা পাচ্ছে কিনা, হতাশ হয়ে যায়। সিএতে মুসলমানরা আর ভয় পাচ্ছে না, কাজী মাসুম আক্তারদের মতো লোকেরা সব চোখ খুলে দিয়েছে, সবাই তো দুধেল গাই হলো না। একটা জাস্টিস রশিদি হাইকোর্টে বসে আছে, সে আবার গেরুয়া টাইপের লোক, মাসুম আক্তারও সব কিরম আমাদের বিরুদ্ধে সব চোখ খুলে দিচ্ছে, আরও সব কারা কারা আছে, রোজ টিভি চ্যানেলে খবরের কাছে লিখে চোখ খুলে দিচ্ছে। এই মুসলমানদের চোখ খুলে দিল, দুধেল গাইগুলো সব হাতছাড়া হয়ে গেল। আরে কিছু তো এখনও আছে, ওটা নিয়েই বাঁচি। ওদেরকে সিএএ
এনআরসির ভয় দেখিয়ে ওদের গলাটা চাঁচি, তাই ওদের নিয়ে বাঁচি। ধন্যবাদ। স্যার, এই যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে 27% যে সংখ্যালঘু ভোট, সেটা এতদিন পর্যন্ত যেত তৃণমূলের জন্যই, কিন্তু এখন যদি মানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যদি 27% থেকে কিছুটা অংশ চলে যায় পদ্ম শিবিরের দিকে, ভোট কাটাকাটি হয়ে যদি পদ্ম শিবিরের দিকে যায়, তাহলে অনেকগুলো আসনের চেহারা বদলে যাবে। এবং যেটা দেখা গেছে এতদিন পর্যন্ত যে খুব একটা বিজেপিকে ভোট দিতে স্বচ্ছন্দ নন এই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রয়েছে, তাহলে বিজেপি কি এখন মরিয়া হয়ে যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে কি এইরকম কোনো সম্ভাবনা আছে যে কিছু ভোট কেটে চলে যাবে? দেখুন, আমি পরিষ্কার করে বলছি, সংখ্যালঘু কিছু ভোট সিপিএম, কংগ্রেস, সামান্য একটু আইএসএফ পাবে। বিজেপি সংখ্যালঘুদের বা মুসলমানদের ভোট বিপুল পেতে পারত। বিজেপি এমন কিছু কর্মসূচি নিয়েছে বলে আমার মনে হয় না, যাতে করে সংখ্যালঘু ভোটটা তাদের খুব চাই। আমি পরিষ্কার বলছি, 35% সংখ্যালঘু ভোটের দিকে বিজেপির খুব বেশি নজর থাকলে, যদি নজর থাকতো, অন্তত রাজ্য ক্ষেত্রে বলছি, আমি দেশের ক্ষেত্রে বলছি না, দেশের ক্ষেত্রে তো অনেক জায়গায় সংখ্যালঘুরা ভোট দিচ্ছে। আমি যদি উত্তরপ্রদেশ সাহারানপুর যান, দেওবন্দ সাহারানপুর, সেখানে এমএলএ হচ্ছে মুসলমান, সেখানে এমএলএ বিজেপির, কিন্তু জনসংখ্যার প্রায় 70% হচ্ছে মুসলমান। এমন কিছু নয়। আমি কয়েকটা প্রজেক্ট আপনাদের বলতে পারি যেগুলো মুসলমানদের এম্পাওয়ারমেন্টের জন্য কেন্দ্র সরকারের প্রজেক্ট। যেমন ধরুন নই সবেরা, এডুকেশনাল এম্পাওয়ারমেন্টের জন্য নই সবেরা, পরদেশ, নই উড়ান, এগুলো হচ্ছে ভারত সরকারের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য, এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট দেওয়ার জন্য এগুলো স্কিম। পশ্চিমবঙ্গের লোক জানে না, সরকারও জানে না, কোথাও উচ্চারিত হয় না। মুসলমানদের মধ্যে এটা যদি বিজেপি আলোচনা করতে পারতো যে তারা এ থেকে সুযোগ থেকে হাতছাড়া হচ্ছে, তাহলে কিন্তু তার লাভ হতো। সে লাভটা তারা পাচ্ছে না। আমি আরেকটা বলি, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক ক্ষমতায়ন, তার জন্য কেন্দ্র সরকারের আছে শেখো আউর কামাও, উস্তাদ, নেই মঞ্জিল, এগুলো বিভিন্ন প্রজেক্ট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট সংখ্যালঘুদের জন্য দিয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রজেক্টগুলোর নাম জানে না লোকে। পশ্চিমবঙ্গ সরকার তার ইমপ্লিমেন্ট তো দূরের কথা, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা খোঁজ রাখে না, আর বিজেপি এসব নিয়ে প্রচার চালাচ্ছে না, যেগুলো মুসলমানদের ভোট ক্যাচ করার জন্য লাগবে। ফলে মুসলিমদের ভোট হয়তো পাবে না, কিন্তু ঘটনা হচ্ছে তারা যেটা পায় সেটাই তাদের জন্য যথেষ্ট। ধন্যবাদ।